অটিজম বা এরকম কিছু রোগের কথাই বাবা মার প্রথমে মাথায় আসা উচিত নাকি না? স্কুলে যে যাচ্ছে তো 2 বছরের পরে যাচ্ছে, তারও আগে থেকেই তার ভেতরে কিছু কিছু লক্ষণ কিন্তু দেখা দিতে শুরু করবে। মানে 3 বছর বয়সের আগে আমরা কোনোভাবে বুঝতে পারবো অটিজম না। স্ট্যাম্প করতে পারবো না, আচ্ছা। অটিজম আছে, নামেই আছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, মানে মনঃসংযোগ কম এবং খুব বেশি হাইপার অ্যাক্টিভ। ওর জগতে এতটাই আত্মস্থ যে ও জানেই না যে ওর বাইরের জগৎটা কি হচ্ছে, ও তার ভেতরে নিজেকে পুরোপুরি এন্টাইটেল করে রেখে দিচ্ছে। পুরো দিনটার মধ্যে যদি আমরা দেখি খেলার কোনো সময় নেই, তো খেলাধুলা বাচ্চাদের মানসিক বিকাশের জন্য কতটা জরুরি? অত্যন্ত জরুরি, কিন্তু আমাদের যা এখন ফ্ল্যাট স্ট্রাকচারস তৈরি হচ্ছে, যা আমাদের এখন কংক্রিটের জঙ্গল তৈরি হচ্ছে, সেটা প্রায় নেই বললেই চলে। জাঙ্ক ফুডও কিন্তু আমার মনে হয় প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ডিপ্রেশন বাড়িয়েই দেয়। নিশ্চয়ই, এবং সেটা প্রমাণিত সত্য। আলোচনার বিষয় শিশুর মানসিক স্বাস্থ্য ও খাদ্যাভ্যাস। নমস্কার, আরও একটা নতুন প্রেসক্রিপশন নিয়ে চলে এলাম। আর আজকের আলোচনার বিষয় শিশুর মানসিক স্বাস্থ্য ও খাদ্যাভ্যাস। আর আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক সুমন পোদ্দার। নমস্কার ডাক্তারবাবু। শিশুর মানসিক স্বাস্থ্য আর খাদ্যাভ্যাস আজকের আমরা এই বিষয়ে আলোচনা করব। প্রথমেই যেটা জানতে চাইব, অনেক বাচ্চাদের দেখা যায় স্কুলে যাক বা বাড়িতে থাকুক, মানে ছোট 2 বছর থেকে 3 বছর বয়সী বাচ্চারা, তারা কোনোভাবেই মনোযোগ দিচ্ছে না বা কোনো ইনস্ট্রাকশন দেওয়া হলে সেটা ফলো করছে না, কখনো কখনো একটু ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, খুব জেদ বা কিছুতে কনসেন্ট্রেট করতে পারছে না, মানে একদমই কোনো পড়াশোনা হোক বা কিছু বলা হোক সেটা কোনোভাবেই মানছে না। তাহলে এই সব কিছুই কি অটিজম বা এরকম কিছু রোগের কথাই বাবা মার প্রথমে মাথায় আসা উচিত নাকি না? না দেখুন, এটার সূত্রপাতটা হচ্ছে আরও ছোট বয়স থেকে, মানে যখন স্কুলে যে যাচ্ছে তো 2 বছরের পরে যাচ্ছে, তারও আগে থেকেই তার ভেতরে কিছু কিছু লক্ষণ কিন্তু দেখা দিতে শুরু করবে। যে সে নিজের জগতে বেশি থাকতে চাইছে, অটিজমের কথা বলছি, সে নিজের জগতে বেশি থাকছে, ডাকলেই যে তার কাছে চলে আসছে এরকম নয়। আই কন্ট্যাক্ট, আমি যখন কথা বলছি আমরা চোখে চোখ রাখি, এবং বাচ্চার ডেভেলপমেন্টের একটা পার্ট হচ্ছে সোশ্যাল স্মাইল। একদম ছোট বয়সে চোখে চোখ পড়লে যখন বাচ্চা প্রথম হাসতে শেখে, সেটা সোশ্যাল স্মাইল, সেটা ঠিকমতো আসে না। তো ওইগুলো হচ্ছে কিছু রেড ফ্ল্যাগস ফর অটিজম, এবং সেখানে বাচ্চা কন্টিনিউয়াসলি যেন একটা দম দেওয়া পুতুলের মতো দৌড়ে যাচ্ছে, এনার্জি কোনো কমতি নেই। সেটা হচ্ছে অটিজমের কিছু ওয়ার্নিং সাইন। বাই ডেফিনেশন 3 বছরের আগে অটিজম স্ট্যাম্প করা যায় না। মানে 3 বছর বয়সের আগে আমরা কোনোভাবে বুঝতে পারবো না। অটিজম স্ট্যাম্প করতে পারবো না অটিজম আছে। সেটাকে তাহলে আমরা কি 3 বছর অপেক্ষা করে থাকবো? তা নয়। কারণ আমরা যদি সবসময় বলা হয় আর্লি ইন্টারভেনশন, যত আগে আমরা নরম মাটিটাকে, আমি কাদার তালটাকে ঠিক করতে পারবো, তত তাড়াতাড়ি ভালো হবে। তো এখানেও সেরকম আমি যদি আর্লি ইন্টারভেনশন করতে পারি তাহলে বেটার হবে। তাই যখনই আমরা রেড ফ্ল্যাগস কিছু দেখতে থাকি, তখনই আমরা কিন্তু বাবা মাকে সাবধান করতে শুরু করি, একটা ডেভেলপমেন্ট অ্যাসেসমেন্ট করে দেখি যে সত্যি তার অটিজম আছে কিনা। আর যেটা আপনি বললেন না যে এক জায়গায় বসানো যাচ্ছে না, তার আরেকটা দিক হচ্ছে অটিজমের মতো এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। অনেক সময় বাচ্চাটা জাস্ট দুষ্টু বলে জিনিসগুলোকে আমরা ইগনোর করতে থাকি। বাচ্চারা দুষ্টুমি করছে, বাচ্চা দুষ্টুমি করছে, ওর বাবাও দুষ্টু ছিল, এও বাচ্চাটাও দুষ্টু আছে, ওর মাও তো যা ডান পিঠে ছিল, এ তো একটু হবেই। ছোটবেলায় আমাকে জ্বালিয়েছিস, এখন তো তোকে জ্বালাতেই হবে। এটা দাদু ঠাকুমাদের খুব কমন একটা এন্টিটি। তুইও দেরি করে কথা বলেছিস, তাহলে ও তো দেরি করে কথা বলবে। সেই হিসেবে দেখলে আইনস্টাইন 7 বছরে গিয়ে কথা বলেছিল, তাহলে কি সেটাই কি নর্মাল? তা তো নয়। তো সেইভাবে ধরে চললে হবে না। আমার সত্যি বলতে যে যখন একটা বাচ্চা যখন বড় হয়ে যায়, তখন ঠিক তার কোন বয়সে গিয়ে প্রথম হাঁটতে শিখেছিল সেটা কিন্তু তার বাবা মার পক্ষে মনে রাখা সম্ভব নয়। তাই দাদু দিদা যেটা অ্যাপারেন্টলি বলছে সেটা যে সবসময় একদম সঠিক হবেই নাও হতে পারে। যে মুহূর্তে দেখা গেল বাচ্চার ঠিক বয়স অনুযায়ী স্পিচটা ঠিক মতো হচ্ছে না, একটু অ্যালার্ট হওয়া জরুরি। তার একদিকে যেমন হিয়ারিং স্ক্রিনিং করতে হয় স্পিচের জন্য, অন্যদিকে সেরকম ডেভেলপমেন্ট অ্যাসেসমেন্ট করে দেখতে হয় যে তার এই মানসিক বিকাশটা ঠিক হচ্ছে কিনা। একটা পোর্শন তো অটিজম বললাম, আর একটা পোর্শন বলছি এডিএইচডি। নামেই আছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, মানে মনঃসংযোগ কম এবং খুব বেশি হাইপার অ্যাক্টিভ। এই ক্ষেত্রে অটিজমের থেকে ডিফারেন্স হচ্ছে, অটিজমের বাচ্চারা বোঝে না যে ও কি করছে, ওর জগতে এতটাই আত্মস্থ যে ও জানেই না যে ওর বাইরের জগৎটা কি হচ্ছে, ও তার ভেতরে নিজেকে পুরোপুরি এন্টাইটেল করে রেখে দিচ্ছে, কনফাইন করে রেখে দিচ্ছে। এডিএইচডির বাচ্চারা কিন্তু তা নয়, তারা কিন্তু বুঝছে ও একটা কিছু গন্ডগোল করছে, কিন্তু ওর ভেতরে ইম্পালসটা এত বেশি, সেই ইম্পালসটাকেও সামলাতে পারছে না।
সবসময় প্রত্যেক মুহূর্তে উত্তেজনা। উত্তেজনা কিছু একটা চাই, একটা পেন নাচছে, ওখানটা হাত নাচছে। মানে অত্যধিক দুষ্টুমি কি এটা একটা সাইন? অত্যধিক দুষ্টুমি আর এডিএসডি, এই দুটোর মধ্যে কোনটা প্যাথোলজিক্যাল আর কোনটাই অনেক সময় আমাদেরও বুঝতে অসুবিধা হয়। যদি মোটামুটিভাবে স্কুলে কমপ্লেন আসা শুরু হয় যে বাচ্চাকে ঠিকমতো যেন মন দিচ্ছে না, সবসময় আশেপাশের বাচ্চার সাথে কথা বলছে সবসময়, যখন আমি 1:1 কথা বলছি তখনও সে নিজের কনসেন্ট্রেশনটাকে ল্যাক করছে, তাহলে সেটা কিন্তু এডিএসডি হতে পারে। এবং হাইপার অ্যাক্টিভিটি অবভিয়াসলি, যে মানে এক জায়গায় বসেও, ধরুন আমার চেম্বারে এসছে, বাচ্চাটি বসে আছে, কথা বলছে, সে সব কিছু উত্তর দিচ্ছে। অটিজমের বাচ্চা ঠিকমতো রেসপন্স করে না, এক্ষেত্রে ঠিকমতো উত্তর দিচ্ছে, কিন্তু উত্তর দেওয়ার মুহূর্তেও সে কখনো এদিক থেকে আমার প্রেসক্রিপশন ধরে টানছে, কখনো আমার স্টেথো ধরে টান দিচ্ছে, কখনো নিজে পায়ের করে দোলাচ্ছে, উল্টো দিকে ঘুরে তাকিয়ে আছে। এইগুলো হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি। মানে সে যে এক জায়গায় নিজেকে শান্ত করে রাখবে সেই ক্ষমতাটাই নেই, স্থির রাখতে পারছে না। তো এটাই একদিকে অটিজম, একদিকে এডিএইচডি। এইগুলো হচ্ছে এই এখনকার দিনে 5 বছরের নিচের আমরা প্রচুর পাচ্ছি। এর একটা কারণ হতে পারে আমাদের যে সোশ্যাল ডেভেলপমেন্ট, আমাদের যে সোশ্যাল লাইফ, সেটা অন্যরকম হয়ে গেছে। আগে আমাদের একান্নবর্তী পরিবার থাকতো, জয়েন্ট ফ্যামিলি থাকতো, সবার দাদু ঠাকুমা, বাবা জ্যাঠার সবার কেউ না কেউ বাচ্চাই হচ্ছে নয়নের মণি, এর করে তার কোলে ঘুরতো। এখন কিন্তু তা হচ্ছে না, এখন হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, বাড়িতে হয়তো আয়ের কাছে থাকছে, বা যদিও বা বাবা মা কারো একজনের কাছে আছে, সে হয়তো তার কাজে ব্যস্ত, বাচ্চাটি নিজের মতো খেলার জায়গা খুঁজে বেড়াচ্ছে। তার মানে প্রথমেই কিন্তু তার একটা আইসোলেশন, নিজের মধ্যে একটা কনফাইন্ড হয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে। আচ্ছা, লোনলিনেস থেকে কি এক্ষেত্রে মানসিক সমস্যা কিছু আসতে পারে? সেটা আরেকটু পরে। অত ছোট বয়সে লোনলিনেস বাচ্চা কিন্তু বুঝতে পারে না। কারণ ইভেন এরকমও দেখা যায়, মা যখন ব্রেস্ট ফিড করে তখন আইডিয়ালি উচিত বাচ্চার সাথে আই টু আই কন্ট্যাক্ট, দ্যাটস দ্য ফার্স্ট বন্ডিং, যে মানে সোশ্যাল বন্ডিং। তো সেইটা যখন দেখা যাচ্ছে মা ব্রেস্ট ফিড করছে, অন্যদিকে মোবাইল ঘাটছে, তাহলে কিন্তু বাচ্চা কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা করছে, সিগন্যাল পাঠাচ্ছে আমি তোমার সাথে কথা বলতে চাই, মা কথা বলছে না বা ইন্টারাক্ট করছে না, সেটা থেকে কিন্তু আস্তে আস্তে কাট হচ্ছে, ডিস্টেন্স তৈরি হচ্ছে। তো এইগুলো থেকে আস্তে আস্তে কিন্তু অটিজমে আরও বেশি, এছাড়া জেনেটিক কিছু রিজন তো আছে। তো এরপরে আমরা বাচ্চাকে শান্ত রাখার জন্য মোবাইল ধরিয়ে দিচ্ছি। খাওয়ানোর সময় ইভেন দেখা যায় যে বাচ্চাকে মোবাইল দিয়ে দিয়েছে, খেয়ে নিচ্ছে, ঠিক আছে, বাবা মাও খুশি, বাচ্চাও খুশি, অ্যাটেন্ডেন্টও খুশি, সবাই খুশি, কিন্তু অ্যাকচুয়ালি খুশি না, বাচ্চাটার ক্ষতি হয়ে যাচ্ছে। তার দুদিক থেকে ক্ষতি হয়েছে। একদিকে সে খাওয়াটা শিখলো না, খাওয়ার যে টেস্ট, যে টেক্সচার, তার যে স্মেল, সেটা জানলোই না। অন্যদিকে এই যে স্ক্রিন টাইমে ঢুকে যাচ্ছে, সে কিন্তু অন্য একটা জগতে ঢুকে যাচ্ছে, আর্টিফিশিয়াল লাইফ। সেখানে কিন্তু তার স্পিচ ডেভেলপমেন্ট আরও খারাপ হয়ে যাবে, তার কিন্তু এই সোশ্যাল ডেভেলপমেন্ট, মানসিক বিকাশ খারাপ হয়ে যাবে। এটা যেমন একটা দিক, সেরকম আপনি লোনলিনেসের কথা বললেন, লোনলিনেসটা আসে আরেকটু পরে, যখন বাচ্চা স্কুলে যাওয়া শুরু করেছে, তার হয়তো ইনিশিয়াল ফেজটা ঠিকই ছিল, তখন গিয়ে এবার মিস করছে। তখন স্কুলে যাচ্ছে, স্কুলে গিয়ে দেখছে যে অন্য বন্ধুদের সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারছে না, সেখানে হয়তো মিশতে পারছে না, সেখানে হয়তো বুলিড হচ্ছে কোনো কারণে, সে যে কোনো কারণে হোক। তখন সে এবার বাড়িতে এসে যখন তার বাফার খুঁজছে, সেই বাফার কেউ নেই। বাফার মানে তার যে সমস্ত যা কষ্ট বাড়িতে বলবে, সেরকম কেউ নেই, কাকে শেয়ার ভয়ঙ্কর রূপ নিচ্ছে। তখন তার যার সাথে এসে কথা বলতে চায়, তার সাথে এবার কথা বলবো কি করে? কথা বলার জন্য তো তাকে চাই, সেখানে সেও তো বিজি, সে বাবা মা সেও তো বিজি, বা সারাদিনের শেষে যখন সে আসছে তখন সেও টায়ার্ড, অ্যাডিকুয়েট টাইম হয়তো দিতে পারছে না, বাড়িতে সে ফিরছে, অ্যাটেন্ডেন্টের কাছে এসে ফিরছে, অ্যাটেন্ডেন্ট একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত থাকবে, ইমোশনাল অ্যাটাচমেন্ট তার মধ্যে হয়তো কম থাকবে। তো সেখানে কিন্তু ইমোশনাল একটা ডিপ্রাইভেশন শুরু হয়ে যায়। সেখান থেকে লোনলিনেস, অ্যাবস্টিনেন্স, নিজেকে গুটিয়ে নেওয়া, নিজের মতো জিনিস খুঁজে পাওয়া, সেগুলো তখন তারা শুরু করতে চেষ্টা করে। এটাই আরও বড় মাত্রা দেখা দেয় অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, যখন বয়ঃসন্ধিতে তারা ঢুকছে, হরমোনাল চেঞ্জেস হচ্ছে, তাদের ফিজিক্যাল চেঞ্জেস আসছে, হরমোন চেঞ্জেস জন্য অপোজিট সেক্সের দিকে তার অ্যাট্রাকশন আসছে, স্কুলে কিছু পড়ছে, কিছু পড়ছে না, এখনও পর্যন্ত সেক্স এডুকেশন সেভাবে ইন্ট্রোডিউস হয়নি, নানা রকম তথ্য তাদের মধ্যে আসছে, এবং সবটা যে সঠিক তথ্য আসে তাও নয়, বিভিন্ন প্রশ্নও রয়েছে, সেগুলো উত্তর নেই। কার সাথে শেয়ার করব? যাকে বলছি সেও তো একই স্টেজে পার হচ্ছে, তার থেকে 2 বছরের সিনিয়র, সেই হিসেবে দেখতে গেলে তার গুরুদি, তখনকার মতো গুরুদেব, সেই গুরুদেব সেও তো একই ইমপ্রপার, সেও তো ওইভাবেই পার হয়েছে। তো এই জায়গাটা তখন তারা কিন্তু অনেক সময় ক্রাইসিসে ভোগে। যেমন হুট করে হয়তো একটা ছেলে হয়তো একটা মেয়েকে বলে বসলো, আমরা তোকে খুব ভালো লাগে, তোকে আমি ভালোবাসি,
এটা খুব কমন। ছোটবেলাতে একটা বাচ্চা তার টিচারকে গিয়ে বলছে ম্যাডাম মিস আই লাভ ইউ, সেটা একরকম ভাবে, কিন্তু যখন সেটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে চলে গেল, সেই ছেলেটি বা মেয়েটির তার কিন্তু সেটা ভালো লাগছে, অথচ শেয়ার করতে পারছে না, অ্যাকসেপ্ট করতে পারছে না, বা অ্যাকসেপ্ট করলেও কতদূর যাব সেটা জানি না। তখন একটা বাফার দরকার, সেটা হচ্ছে বাড়িতে বাবা বা মা। সেইটা যখন সে পায় না, বা দাদু দিদা যখন সে পায় না, তখন সেই জায়গাতে সে তখন হাতড়ায় কোথায় কি পাবো। তখন অনেক সময় ভুল করে, অনেক বয়সের দিক থেকে অনেক ভুল করে, প্লাস অনেক সময় নিজেকে গুটিয়ে নিয়ে ভুলটা করেছে শেয়ার করতে পারছি না, বকা খাবো, কি বলবে সমাজ, কি বলবে, আইসোলেটেড হয়ে যায় নিজের মধ্যে। সেটা আরও খারাপ, এবং এটা মানে চক্রবৃদ্ধি হারে ভিশিয়াস সাইকেল এটা বাড়তে থাকে। তখন বাচ্চা কিন্তু ডিপ্রেশনে যেতে থাকে। অন্যদিকে বাবা মার অত্যাধিক এক্সপেকটেশন বাচ্চার ওপরে, তোমাকে র্যাঙ্ক করতে হবে, তোমাকে ভালো করতে হবে, ফার্স্ট হতে হবে, 99ও হবে না, 99.9% চাই। সবাই তো আর ফার্স্ট হবে না, প্রত্যেকটা বাচ্চা নিজস্ব গুণে সে ভালো থাকবে। ইনফ্যাক্ট আমি আমার জীবনের কথা মনে করতে পারি, আমরা যারা টপাররা ছিলাম, যারা টপার ছিলাম না, তারাও এখন মানে সবাই যথেষ্ট ভালো জায়গায়, ওয়েল এস্টাবলিশড, কেউ মাটিতে পড়ে আছে এরকম নেই। তাহলে তারা তো সেই সময় তাহলে কেন জীবনটাকে আমি অতিষ্ঠ করে তুলবো? প্রত্যেকে নিজস্ব জায়গায় যা এক্সেল করতে পারে সেইটুকু করতে পারলো কিনা দেখা, এই তো হচ্ছে কাজ বাবা মার। তো সেখানে অতিরিক্ত যখন প্রেশার পড়ছে, তোর জন্য 4টে টিউশন দিয়েছি, তোর জন্য ওখানে 5টা, আমার বন্ধুর বাচ্চা এই করেছে, এই কম্প্যারিজন এটাও বাচ্চাকে লোনলি করে দেয়, একাকিত্বে ভুগিয়ে দেয়। সেই যে প্রেশার, হীনমন্যতায় ভোগে। এবং আরেকটা অনেক সময় হয় যে বডির যে অ্যাসেসমেন্ট, মানে কেউ নিজেকে খুব রোগা ভাবছে, কেউ নিজে বেশি মোটা ভাবছে, কেউ আমি খুব কালো, আমি ভালো করে কথা বলতে পারি না, আমার দাঁতগুলো উঁচু, এগুলো কিন্তু যখন এই তার লুকস নিয়ে বাচ্চারা যখন বুঝতে শেখে, সচেতন হয়, তখন কিন্তু এটাও আর একটা ডিপ্রেশনের কারণ হয়। এই সব জিনিসটাই আটকে দেওয়া সম্ভব যদি একটা ভালো কেউ বাফার থাকে। সেই বাফারটা হচ্ছে বাড়ি। সে বাড়ি যদি সেই কুশনিংটা না করতে পারে, সেই শক অ্যাবজর্পশনটা না করতে পারে, তখনই যত সমস্যাগুলো শুরু হয়। তখন এটা বাড়তে বাড়তে এমনকি এতদূর পর্যন্ত যেতে পারে যে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু শিখছে। এখন সোশ্যাল মিডিয়াতে কোনো কন্ট্রোল নেই, অ্যাডাল্ট কন্টেন্টে ঢুকে যাচ্ছে, বাচ্চা ছোট বাচ্চা বুঝছে নাকি, স্ক্রল করছে। তো এইসবগুলো তখন সমস্যায় পড়ে গিয়ে তখন কিন্তু অনেক সময় নিজেকে আলাদা করতে 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 ডিপ্রেশনের এমন মাত্রায় চলে গেল, এমনকি আত্মহননের পথও খুঁজে নিতে পারে। এমনকি যে কন্টিনিউয়াসলি যারা ভিডিও গেম খেলছে, একটা ভিডিও গেমের কথা তো খুব ফেমাস হয়েছিল, যেখানে যারা খেলছিল লাস্ট স্টেপ ছিল নিজেকে সুইসাইড করতে। সেগুলো বেশিরভাগ বাচ্চা, মানে কেউ কিন্তু খুব বড় নয়, সব ছোট। বড় হলে তার তো অলরেডি ম্যাচুরিটি এসে যাবে, কিন্তু ওইটুকু বাচ্চা তো ম্যাচুরিটি নেই, তার তো একদম হোয়াইট পেপার, যা শিখছে সবই সেখানে ভর্তি হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে বাবা মার যে অতিরিক্ত আকাঙ্ক্ষা, মানে অতিরিক্ত এক্সপেকটেশন, সেটাও কি বাচ্চাদের কখনো কখনো সুইসাইডাল টেন্ডেন্সির দিকে ঠেলে দেয়? নিশ্চয়ই। তো বারবার বলছি, বাবা মা হবাই হচ্ছে কুশনের মতো। যখন দরকার তখন তাকে সাপোর্ট দেবে, যখন দরকার তখন সেই কুশনটাই রিজিড হয়ে দেন সামনে দাঁড়াবে, যে তোমার যদি বাইরের জগতে তুমি পারছো না, আমি তোমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আছি। সেই সাপোর্ট, সেই যে একটা সেফটি, একটা কুশন, সেটা না থাকলে হবে না। বরং তার বদলে এখানে এক্সপেকটেশনের ভার চাপিয়ে দেওয়া হচ্ছে। যে বাচ্চাটি অলরেডি টপ করছে, তার থেকে কষ্টের জীবন খুব কম বাচ্চার আছে। যে প্রথম র্যাঙ্কের দিকে থাকে, তার ওই পারফরমেন্স এংজাইটি, পরেরটাতে আমার 1 নাম্বার না কমে যায়, সেটা খুব খারাপ। ধরে রাখতে হবে জায়গাটাকে, সেটাকে ধরে রাখতে হবে, চলতে হবে, র্যাট রেস। বড্ড যন্ত্রণা। সে কিন্তু নিজের যন্ত্রণাতে নিজে ভুগছে। তার মধ্যে যদি কেউ একটা 2 নাম্বার কমে যাওয়ার জন্য যদি কেউ তাকে অপমান করে, যদি তাকে বলে দূর তুই কিছু করছিস না, তাহলে সে যে মরমে যে মরে যাচ্ছে, সেটা তো হলোই না, মলম তো লাগানো হলোই না, উল্টে আরো আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আচ্ছা, এই যে আজকাল বাচ্চাদের দেখি স্কুল থেকে বেরোলো, বেরিয়েই নাচ শিখতে গেল, নাচের ওখান থেকে বেরিয়ে আঁকার টিচার বসে আছে, এবং তারপরেই বাড়ি এসে আবার তাকে হোমওয়ার্ক করানো হচ্ছে, তারপরে তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। মানে পুরো দিনটার মধ্যে যদি আমরা দেখি খেলার কোনো সময় নেই। তো খেলাধুলা বাচ্চাদের মানসিক বিকাশের জন্য কতটা জরুরি? অত্যন্ত জরুরি। কিন্তু আমাদের যা এখন ফ্ল্যাট স্ট্রাকচারস তৈরি হচ্ছে, যা আমাদের এখন কংক্রিটের জঙ্গল তৈরি হচ্ছে, সেটা প্রায় নেই বললেই চলে। এবং এই যে আমি যে কথাটা বলছি, এটা আমার ছেলেও এর ব্যতিক্রম নয়। এবং তাতে যে ধরনের লাইফস্টাইল এরা যাচ্ছে, আমি চাইলেও তাকে আমি খেলার জায়গাতে দিতে পারছি না।
কারণ খেলা জায়গাতে দিতে যাবো, মাঠ কোথায়? খেলার জায়গা নেই, মাঠ নেই। বাড়ির সামনে যে পার্ক এখন হয়, সেখানে কাপলস বসে আছে, নয় সেই জায়গাগুলোতে কোনো রকম হয়তো জুয়া সাট্টার ঠেক চলছে, মানে কোনো প্রপার মেইনটেনেন্সই নেই, নয়তো জঙ্গলে ভর্তি হয়ে আছে। তো কোথায় মাঠ? বাচ্চারা খেলবে কোথায়? এবার সেটা সব কিছু সরকারের উপর চাপিয়ে দিলে হয় না, নিশ্চয়ই পাড়ার লোকেদের একটা নির্দিষ্ট আমাদের নিজস্ব সচেতনতা কোথায়? সেখানেও তো সবাই ব্যস্ত, সবাই তো দিন আনি দিন খায়ের মতো অবস্থা হচ্ছে। সে যে জায়গাতেই থাক না কেন, যা আপার সোশ্যাল স্ট্যাটাস, তার অবস্থাটাও কিন্তু দিন আনি দিন খাই লোকের মতোই একই রকম টেনশনে চলে। লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে সে ভাবছে আমার এই প্রজেক্টটা না পেলে চলে গেল, আমার এত টাকা লস হয়ে যাবে। কন্টিনিউয়াসলি এটাই চলতে থাকছে এবং এর ফল আলটিমেটলি ভালো হওয়ার নয়। যত আমরা খেলাধুলার দিকে থাকবো, যত আমরা এক্সারসাইজের দিকে থাকবো, আমার শরীরে কিছু হরমোনস, কিছু নিউরোট্রান্সমিটারস, সেগুলো আপরেগুলেশন হয়। এটা কি হ্যাপি হরমোনস, যেটা হ্যাপি হরমোনস, আমরা খুশি থাকি যেটা, রাইট। তাই সেটা হলেই ওই খুশি থাকার পাসওয়ার্ড ওটাই হওয়া উচিত। কিন্তু সেটা আমরা দেখি না। আমরা খুঁজতে চাই কোনো একটা নাইট ক্লাবে, নয়তো আমরা খুঁজতে চাই কোনো একটা কোনো বারে, বড়দের কথা বলছি, আর ছোটরা খুঁজতে চায় মোবাইলে, টিভিতে, ভিডিও গেমসে এবং জাঙ্ক ফুড। তার থেকে তাদের কিছু পাচ্ছি না, ভালো লাগছে না, ডিপ্রেশন, যা একটু ফ্রিজ খুলে যা পারি একটু খেয়ে আসি। এটাও কিন্তু জাঙ্ক ফুডও কিন্তু আমার মনে হয় প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ডিপ্রেশন বাড়িয়েই দেয়। নিশ্চয়ই, এবং সেটা প্রমাণিত সত্য। জাঙ্ক ফুডের থেকে যে ফ্রি র্যাডিক্যালসগুলো বেরোয়, যে ওখান থেকে যা মানে জাঙ্ক ফুড মানে কিছু টক্সিনস তাতে থাকছেই, রেগুলার তাতে এক্সপোজ হতে 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 এডিএইচডি বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এগুলো তো ক্ষতি করেই। এমনকি যারা ডিপ্রেশনে থাকে তারাও খেয়ে খেয়ে ওবেজ হচ্ছে, আরও খাচ্ছে, আরও ওবেজ হচ্ছে। এই একটা চক্রাকারে চলতে থাকে এবং তারা আরও ডিপ্রেশনে যাচ্ছে। তো এইগুলো মানে কোনো একটা জায়গায় যখন ভাঙতে হয়, সেই ভাঙাটা ঢুকতে হলে সেখানে বাড়ির সাপোর্ট খুব জরুরি। সবার আগে বাবা মাকে বুঝতে হবে যে বাচ্চাটা এরকম যেন না যায়। যদি কোনো কারণে সমস্যা হচ্ছে, নিজেদেরকে ইন্টারফেয়ার করার চেষ্টা করতে হবে, সেটাও পারছে না, চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং দরকার হলে যে সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে হবে। সাইকিয়াট্রিস্ট মানে পাগলের ডাক্তার নয়। এটা তো আমাদের একটা মাথার ভিতরে একটা খুব বাজে একটা ধারণা। আমাদের মনটাও অনেক সময় পরিচর্যা দরকার, তার জন্য সাইকিয়াট্রিস্ট। তো সেটা করতে যেন কোনো ট্যাবু না থাকে। সোশ্যাল ট্যাবু হয়ে গেছে, মানে এখনো শিক্ষিত মানুষের মধ্যেও এটা রয়ে গেছে অনেক। হ্যাঁ, অবশ্যই। তো এই দিকটা তখন দরকার হলে প্রফেশনাল হেল্প নিতে হবে। একদমই তাই। আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে রয়েছি ডাক্তারবাবু। আমরা এখন শিশুর মানসিক স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস এই আলোচনায় রয়েছি। তো এই যে শিশুর মানসিক স্বাস্থ্য, এর সঙ্গে কি শিশুর খাদ্যাভ্যাসের কোনো সম্পর্ক রয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই। ইনফ্যাক্ট একটা কথাই তো আছে যে পেটে খেলে পিঠে সয়। তো পেটে খেলে এখানে পিঠে শুধু সয় না, মাথাতেও সয়। তো সেই আমার ব্রেনের ডেভেলপমেন্ট বলুন, যা কিছু বলুন, আমার শরীরের ডেভেলপমেন্ট, সবই তো আমাদের ক্যালোরি থেকে বা ম্যাক্রো অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্টস থেকেই তো আসবে। খাবার মানে দেখুন, সেখানে আমরা দুভাগে ভাগ করতে পারি, মাইক্রোনিউট্রিয়েন্টস মানে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট ম্যাক্রোনিউট্রিয়েন্টস, আর ভিটামিনস, মিনারেলস, এগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। আমরা খালি ভাবি যে যদি বেশি প্রোটিন খাও, বেশি ফ্যাট খাবো না, কথাটা খুব ভুল। ইটস কল্ড ব্যালেন্সড ডায়েট। সবকটাই দরকার আছে। এমনকি প্রকৃতি এতটাই টিউনড, মায়ের যে ব্রেস্ট মিল্ক, সেখানেও কিন্তু এই টিউনিংটা থাকে। মায়ের যে ব্রেস্ট মিল্ক, সেখান থেকে নিউট্রিশনের প্রথম পার্ট শুরু হলো জন্মের পর থেকে। তাই প্রথম দিকে কোলেস্ট্রাম, তারপরে ট্রানজিশনাল মিল্ক, তারপরে মায়ের দুধ প্রথম 6 মাস পর্যন্ত তো মাস্ট। ওখানেও যে ফোর মিল্ক অ্যান্ড হাইন্ড মিল্ক, মানে প্রথম যে দুধটা বেরোচ্ছে তার ভেতরে কিন্তু সুগারের মাত্রাটা বেশি থাকে, ল্যাকটোজ বেশি থাকে, যেটা ব্রেন গ্রোথে হেল্প করে। পরের দিকে প্রোটিন, ফ্যাট বেশি থাকে, যেটা আমার বডি গ্রোথে হেল্প করে। তো প্রত্যেকটা স্টেজেই ফাইন টিউনিং রয়েছে। ওখানে বাচ্চাটি মায়ের ওপর বা বড়দের ওপর ডিপেন্ডেন্ট। এরপরে যখন সে বাড়ির খাবার শুরু করছে, প্রপার টাইমে প্রপার উইনিং, মানে 6 মাস হয়ে গেল, সেখান থেকে এবার প্রপার খাবারে ঢুকতে হবে। সে উইনিং বা কমপ্লিমেন্টারি ডায়েট, সেখানে কি করতে হবে, মায়ের দুধ তো থাকবে সাপোর্ট হিসেবে, বাট দ্যাট উইল নট বি দ্য প্রায়োরিটি হবে বাড়ির খাবার আস্তে আস্তে অভ্যেস করানো। সেক্ষেত্রে ভাত, ডাল, আলু, খিচুড়ি, মাখন, এইসবগুলো আস্তে আস্তে একটা একটা করে ইন্ট্রোডিউস করা, তারপরে মাছ, মাংস, ডিম ইন্ট্রোডিউস করা, তারপর যে কোনো একটা ফল, যে ফল ছাড়িয়ে খেতে হয় সেগুলো ইন্ট্রোডিউস করা। এইগুলো হচ্ছে ধাপে ধাপে হবে, কিন্তু কোনো অবস্থাতেই কোনো মিক্সি বা ছাঁকনি ব্যবহার করা উচিত নয়। যদিও এটার সাথে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা নেই, কিন্তু কোনো অবস্থাতেই এটা স্বাস্থ্যের ক্ষেত্রে এটা মানে প্রপার হ্যাবিটের দিক থেকেও ঠিক নয়, আর ইনফেকশনের দিক থেকেও যদি আমি দেখি, ইনফেকশন প্রিভেনশন, সেদিক থেকেও ঠিক নয়। তো সেদিক থেকে ওই কথাটা মনে রাখাটা জরুরি।
কিন্তু এরপরে একটা আমাদের দেশের আমি জানি না আপনি জানেন কি না, আমাদের দেশে একটা খুব বার্নিং প্রবলেম হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এবং সেটা মেজরিটি হচ্ছে আন্ডারলুকড। আচ্ছা, শুধুমাত্র যে এটা গরিবদের মধ্যেই হবে, শুধু বস্তিবাসীদের মধ্যেই হবে তা কিন্তু নয়। যারা ওয়েল প্রিজার্ভড ফ্যামিলি তাদের মধ্যেও আয়রন ডেফিসিয়েন্সি এখন র্যান্ডম। ইনফ্যাক্ট এক্স্যাক্ট ডেটাটা আমার মনে পড়ছে না, বোধহয় অ্যারাউন্ড 68% বা 72% ইন বেঙ্গল তারা আয়রন ডেফিসিয়েন্ট র্যান্ডম দেখা গেছে, এবং সেটা অল স্ট্রেটা। তাহলে কি করে সম্ভব হলো একটা দিক আছে যাদের কাছে অ্যাডিকুয়েট খাবার নেই, যারা ঠিকমতো খাবার পাচ্ছে না, তাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, তার সাথে আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে। অন্যদিকে খাবারের তাদের অ্যাফ্লুয়েন্স, কিন্তু যেটা খাচ্ছে টাইপটা ঠিক নেই, সেক্ষেত্রে জাঙ্ক ফুডস তারা বেশি খাচ্ছে, প্রসেসড ফুড বেশি খাচ্ছে, তাতেও আয়রন ডেফিসিয়েন্ট। তাই মোটামুটি এই যে 1 বছর 2 বছর এই যে ফেজটাতে যদি আয়রন ডেফিসিয়েন্সি চলে, তাহলে কিন্তু ইররিভার্সিবল কগনিশন ডিফেক্ট হবে, ইররিভার্সিবল। তখন আয়রনটা ঠিক করলেও আমার কিন্তু পুরোপুরি তার আগের মতো সেম স্টেজে আমি নাও হতে পারি। তো সেই জন্য এটা খুব কেয়ারফুল থাকা জরুরি। এর পরের পার্টটা যখন আসে, যখন সে স্কুলে যাচ্ছে, যে মুহূর্তে প্লে স্কুল থেকে গেলেও সঙ্গে সঙ্গে তার কিন্তু বাইরের খাবারের একটা তৈরি হবে, টিফিন কী দেবো না একটা কেক। বাড়ির থেকে তৈরি নেওয়া রুটি তরকারি যেন এখন অবসলেট হয়ে গেছে, এখন আর কে খায় ওসব, তো ব্যাকডেটেড। সেরকম নয়, ফ্রেশলি প্রিপেয়ার্ড হোম বেসড ডায়েট সেটা সবসময় বেটার। তো সেটাকে খেয়াল না করে আমরা এখন চটজলদি টাইমের বাঁচানোর জন্য করছি। টাইম বাঁচাতে গেলেই যা হবে প্রবলেম, যখন আমি একটা বার্গার খাচ্ছি, যখন আমি একটা হয়তো পাস্তা বা মোমো যখন খাচ্ছি, ওয়েস্টার্ন ফুডস, সেগুলো ফুল অফ কালার্স, ফ্লেভার্স, এগুলো একটাও ভালো না। এই আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল ফ্লেভার যেগুলো শরীরের জন্য ভালো, সেটা যদি পেতে হয় সেটা এত কস্টলি হয়ে যাবে, সেটা ওই সস্তায় পাওয়া যাবে না। তাই আমরা এখন যেটা কম্পারেটিভলি মানে দাম দিয়ে যেটা কিনছি, সেটা অ্যাকচুয়ালি যেচে আমরা আমাদের মৃত্যু ডেকে আনছি। একদিকে এই ধরনের কালার্স, ফ্লেভার্স যেমন বাচ্চাদেরকে সবসময় ফোটাচ্ছে, সবসময় আরও উত্তেজিত করছে, তাতে এই যে অটিজম, ADHD এগুলোর ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক। এবং তাদের ক্ষেত্রে যেমন আমরা মানে ইনফ্যাক্ট একটা বাচ্চা রিসেন্টলি এসেছিল, তার নাকি 9 মাস 10 মাস বয়সেই তাকে চকলেট খাওয়াতে পারবে কিনা জিজ্ঞাসা করছে। এটা কি কোনো যুক্তিযুক্ত প্রশ্ন? তো বাবা মা জিজ্ঞাসা করছে, না আমার তো বাড়িতে প্রচুর চকলেট আসে, তাই জন্য দেবো কিনা। তো সেখানে বাবা মারই আন্ডারস্ট্যান্ডিং নেই। তো এই জন্য এই যে ডায়েট, সেগুলো সবসময় খুব জরুরি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডায়েট মানে আমাকে কিউই খাওয়াতে হবে, অ্যাভোক্যাডো খাওয়াতে হবে, এটা কারো কোনো মানে নেই। এটা কোনো মানে নেই। একটা পেয়ারাতে যে পরিমাণ নিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, সেটা কিন্তু একটা আপেলের থেকে বেশি। তো এইগুলোকে খেয়াল রাখতে হবে। আমার যেটা ফ্রেশলি অ্যাভেলেবল গ্রিন লিফি ভেজিটেবলস, চিকেন, ফিশ, এগ, এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকছে, তো সেটা থাকলেই কিন্তু আমার মোটামুটি ওয়েল ব্যালেন্সড ডায়েট হয়ে যায়। আর বাচ্চা নাকি খেতে চায় না, তাই তো বলা হয়। অনেক মানে বেশিরভাগ বাবা মাদের এটা কমপ্লেইন থাকে, বাচ্চা খেতে চাইছে না। খেতে চায় না, আমরা খাওয়াতে জানি না। এর দুটো রিজন। একটা রিজন হচ্ছে ওই মোবাইল টোবাইল এগুলো দিয়ে বসিয়ে দেওয়া, তাতে বাচ্চা খাওয়া শিখলোই না। আর একটা এবং পাশাপাশি ছোটোবেলাতে খাওয়ানো মানেই হচ্ছে কোনো রকমের ওই গলিয়ে ঘেঁটিয়ে একটা গলায় একদম গলাদ্ধ গরম একটা ঘ্যাট করে ঢুকিয়ে দাও, এটা খাওয়া নয়। 1 বছর মানে হাফ ফ্যামিলি ডায়েট। আর হ্যাঁ, একটা বলা এর মধ্যে বলে রাখি, 6 মাস থেকে 1 বছর অ্যাডেড সল্ট অ্যান্ড সুগার অ্যালাউড নয়। 1 বছরের পর থেকে সব অ্যালাউড, অল হোম বেসড ডায়েট। তো 1 বছরে হাফ ফ্যামিলি ডায়েট, 2 বছরে ফুল ফ্যামিলি ডায়েট, সেটাই টার্গেট হওয়ার কথা। এবং বাচ্চার জন্য আলাদা করে খাবার তৈরিই হবে না, এই কনসেপ্টটাই ভুল। তার মানে আমাকেও তেল ঝাল মশলা কমাতে হবে, যেটা আমিও জানি সাবকনশিয়াস মাইন্ডে, যেটা আমারও তেল ঝাল মশলা ভালো নয়, শরীরের পক্ষে ঠিক নয়। তাই সেগুলোকে এড়িয়ে চলতে হবে, এবং বাচ্চার খাবার যোগ্য যে খাবার সেটাই আমাকে খেতে হবে 1 বছর বয়সের পর থেকে। এবং যেটা বাড়ির স্টেপল ডায়েট, সেটাই একই সাথে নিয়ে বসতে হবে। ওর প্লেটেও যা থাকবে আমার প্লেটেও সেম থাকবে, অ্যান্ড দ্যাট শুড বি কালারফুল। সব কিছু কালার মানে আর্টিফিশিয়াল কালার্স নয়, ন্যাচারাল কালারফুল। যেমন একদিকে হয়তো একটা গাজর থাকতে পারে, একটা হয়তো গ্রিন লিফি ভেজিটেবলস থাকতে পারে, একটা ডিম থাকছে, এগুলো নিয়ে হ্যান্ডফুল অ্যামাউন্ট থাকলো। ওর প্লেটেও সেম থাকবে, ও কিছুটা খাবে, কিছুটা ফেলবে, কিছুটা মাখবে, ঘাঁটবে, বাকিটা আপনি খাইয়ে দেবেন। এইভাবে আস্তে আস্তে কিন্তু একই সাথে বসলে, একই জিনিস দেখলে, তখন কিন্তু বাচ্চা খাওয়াটা শেখে। আর খুব
কমন প্রবলেম, আমরা সারাদিনে কবার খাই? ম্যাক্সিমাম 4 বার, যদি না আমি ডায়েটিং করছি। ডায়েটিং করলে আরও ফ্রিকুয়েন্ট, কিন্তু লো ক্যালোরি হাই ফাইবার ডায়েট, সেটা হচ্ছে ডায়েটিংয়ের লক্ষ্য। বাচ্চার ক্ষেত্রে আমরা যদি ওই ঘন ঘন খাবার দিতে থাকি তাহলে কি হবে, তার তো পেট ভরবে না, খিদে মরে যাবে। মানে এই যে এতবার বাচ্চাকে খাওয়ানো হয় সেটা সেটা উচিত খুব না। ভুল। দুটো খাবার মাঝখানে একটু গ্যাপ দেওয়াটা জরুরি। আমি যদি এক ঢোক যদি আমি দুধও খাই, তাহলেও কিন্তু আমার গ্যাস্ট্রিক জুস অল এমটিড, নতুন করে তৈরি হতে কয়েক ঘন্টা সময় লাগবে। তাহলে খিদেটা পাবে কি করে? আমার মাথায় কন্টিনিউয়াসলি দুটো জিনিস কাজ করে, একটা হচ্ছে স্যাটাইটি সেন্টার আর একটা হচ্ছে হাঙ্গার সেন্টার। একদিকে খিদে পাওয়াচ্ছে আর একটা শান্ত করে দিচ্ছে। তো শান্তই তো সবসময় হয়ে থাকবে, তার খিদে পাওয়ার মতো সুগার লেভেল নামবে কি করে? ঠিক। তাই সেটার জন্য টাইমটা দিতে হবে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে বারবার ওরকম নয়। আর একটা অনেক সময় হয় যে কোনো হেলথ ড্রিঙ্কস, হ্যাঁ ভীষণভাবে প্রচলিত এগুলো। হেলথ ড্রিঙ্কস দিতেই হবে এটা কথা নয়। হেলথ ড্রিঙ্কস লাগে, কখনো কখনো লাগে। কখন লাগে? একটা হয়তো অসুখ থেকে উঠছে, কনভালেসেন্স ফেজ, তখন Recover করতে রিকভার স্টেজ, সেই সময়টা লাগে। অনেক সময় লাগে যে ইনিশিয়ালি তার হয়তো একটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়ে গেছে, তখন তাকে একটা বুস্ট আপ করার জন্য ইনিশিয়ালি একটু ঠেলা দেওয়ার জন্য অল্প সময়ের জন্য লাগে। কিন্তু আমি কোনো একটা হেলথ ড্রিঙ্কস খাচ্ছি না সুতরাং আমার জীবন বরবাদ, এটা খুব খারাপ, এটা একদমই নয়। বাড়ির যদি আমি হেলদি হাইজেনিক ডায়েট সেটা যদি আমি ঠিকমতো দিতে পারি তাহলেই হবে। আমরা বললাম তো ফল খাওয়ার কথা, তাহলে রাস্তার কাটা ফল সেটা কিন্তু উচিত না। নয়। তো কারণ রাস্তার কাটা ফল হেলদি কিন্তু হাইজেনিক নয়। কতক্ষণ ধরে কেটে ফেলে রেখেছে, জানি না, কিভাবে আবার রয়েছে, মাছি পড়তে পারে, মাছি সেখান পড়তে থেকে পারে, হতে হ্যাঁ। পারে। আর আমি যা কিছু খাচ্ছি সবগুলো আমার ফিজিক্যাল ওয়েলবিং এ হেল্প করছে। মনও তার একটা পার্ট। মন যেটাকে আমরা বলি সেটা অ্যাকচুয়ালি আমাদের ব্রেনের কিছু নিউরোট্রান্সমিটারে ওঠানামা। তাই যদি সব ম্যাক্রোনিউট্রিয়েন্টস ঠিক ঠিক থাকে তাহলে এই ওঠানামাটাও ঠিক ঠিক থাকার কথা, এক্সেপ্ট ফিউ কন্ডিশনস। তাই এর সাথে ফিজিক্যাল এক্সারসাইজ এবং টাইমলি খাওয়া, সিজনাল খাবার দাবারগুলোকে মেনে চলা, তাহলে আপনার কিন্তু মানসিক দিক থেকেও বাচ্চা অনেক হেলদি থাকবে। আচ্ছা, এর সঙ্গে যদি জিজ্ঞেস করি যে ঘুমের সাথে মানসিক বিকাশের সম্পর্ক কি? ঘুমের সাথে মানসিক বিকাশ এবং মেমোরি দুটোই ভীষণভাবে যুক্ত। আগে আপনি যদি আজ থেকে যদি মানে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে দেখেন, তখন সন্ধ্যের মানেই হচ্ছে মানুষ ঘুমিয়ে পড়বে, অন্ধকার নামছে মানে ঘুমিয়ে পড়ছে, আর তো কোনো কাজ নেই, ঘুমিয়ে পড়তো। এখন সেটা কাজ বাড়তে 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 এখন আমাদের লেট নাইট, 1টা 2টো 3টে পর্যন্ত জেগে আছে। সেটা দেখা দেখি বাচ্চাও জাগছে। সেইটা কিন্তু ভালো নয়, কারণ এটা প্রমাণিত সত্য, রাত 12টার 2 ঘন্টা আগে থেকে যে 8 ঘন্টা ঘুমোচ্ছে, আর রাত 12টার 2 ঘন্টা পর থেকে, মানে রাত 2টোর পর থেকে যে 8 ঘন্টা ঘুমোচ্ছে, দুজনে তো 8 ঘন্টা ঘুমোচ্ছে, কিন্তু দুজনের কিন্তু মানসিক বিকাশ একরকম হবে না, ফিজিক্যাল গ্রোথ একরকম হবে না, আচ্ছা, মেমোরি একরকম হবে না। তাই কারণ আমাদের যে হরমোনের যে সার্কেল সেটা কিন্তু ঠিকমতো চলবে না। তাই সবসময় রাত 10টার মধ্যে যদি ঘুমিয়ে ফেলা যায়, মানে ঘুম পাড়ানো যায় বাচ্চাদের, সেটা বেটার। এবার আজকের যুগে সেটা কতটা সম্ভব সেটা নিয়ে তর্ক চলতে পারে, প্রেশারের যুগে কতটা সম্ভব চলতে পারে, কিন্তু যাই হোক না কেন রাতের ঘুমটা অন্তত 7 থেকে 8 ঘন্টা হলে বেটার হয়, এবং সেটা একটা স্ট্রেচ। এবং দুপুরবেলাতে একটা পাওয়ার ন্যাপ মেবি আধ ঘন্টা বা 1 ঘন্টা, সেটা হলে বেটার। এটা মানসিক স্বাস্থ্যের জন্য ভীষণভাবে কারণ আপনি খুব সিম্পল, ধরুন এই যে আজকে যে আপনি শুটিং করছেন বা যা কিছু করছেন, কন্টিনিউয়াসলি পরপর আপনার শুটিং পড়লো, রাত জাগতে হচ্ছে, আবার সকালবেলা উঠে একটা পড়ছে, তারপরে দেখবেন আপনি কিছুই করছেন না হয়তো, তাতেও আপনি মেন্টালি টায়ার্ড, আপনি নিজেকে বয়ে নিয়ে চলছেন, ড্রেনড আউট লাগে। তো সেটা কিন্তু আমাদের যে রিচার্জিং সেটা হয় ঘুম। বাহ, আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনায় ছিলাম, আর সঙ্গে ছিলেন ডক্টর সুমন পোদ্দার। এখন ঘড়ি কাঁটা বলছে সময় একদম শেষের দিকে, তাই আজকের মতো বিদায় নিতে হবে, কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন পর্ব নিয়ে, নতুন অতিথি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন প্রেসক্রিপশন।